সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা আলাপটা করব তুলসীকে নিয়ে। আমেরিকান এই তুলসী, ভারতীয় বংশোদ্ভূত এই তুলসী এখন খুবই আলোচিত একটা চরিত্র। এনডিটিভিতে ইন্টারভিউতে বাংলাদেশ সম্পর্কে খুব ছোট্ট একটা কথা বলেছে উনি। ছোট্টটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। বাংলাদেশ এটার প্রতিক্রিয়াও দেখিয়েছে। এটার বিষয়ে আমরা আলাপ করব আমাদের প্রিয় মানুষ সাইফুল আমিন, তার সাথে আলাপ করব। সাইফুল ভাই শুভেচ্ছা। আপনাকেও, আপনার দর্শকদেরও শুভেচ্ছা। তুলসীর বিষয়টাকে আপনি কিভাবে দেখেন সাইফুল ভাই? থ্যাংকস বারি ভাই। তুলসীর ব্যাপারটা তো প্রথমত একটা ইনফরমেশন আপনাকে একটু দেই। তুলসী আসলে ভারতীয় বংশোদ্ভূত না। তুলসীর আদি বাড়ি হইল সামোয়া, প্যাসিফিকের সামোয়া, আমেরিকান সামোয়া। তারপর সে বড় হয়েছে হইলো হাওয়াইতে। তার মা হলো ইন্ডিয়ান, আ ইন্ডিয়ানা রাজ্যের অধিবাসী আমেরিকান। আর বাবা হইল সামোয়ান। যে কারণে ওই সামোয়াতে এই আ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ বা সংস্কৃতির ল্যাঙ্গুয়েজ এবং হিন্দু কালচারটার খুব এই কারণে নামটা এরকমই তুলসী হয়েছে। আর আসলে সে ইন্ডিয়ান না। সে হলো প্যাসিফিকের মানে সামোয়ার অরিজিন। আর বড় হয়েছে কিন্তু হাওয়াইতে। তো সেই হিসাবে আ তুলসী গ্যাবার্ড যখন কিন্তু তার একটা বড় পরিচয় আছে, তিনি কিন্তু আ প্র্যাকটিসিং হিন্দু। প্র্যাকটিসিং হিন্দু এবং আ আ উনার আ আ উনি যখন কথা বলেন, উনাকে যদি কখনো কেউ জিজ্ঞেস করে বলে যে, উনি যদি কোথাও শান্তি খুঁজে পান তাইলে একমাত্র গডের সাথে শান্তি খুঁজে পান। এবং গডের সাথে তার সম্পর্কটা হলো এই, তার ধর্ম, সেই ধর্মটা হইলো হিন্দু ধর্ম এবং উনি ইসকনের ফলোয়ার, ইসকনের সদস্য। ইসকনে এই হিসাবে আসলে উনার সাথে ভারতের একটা বড় সংযোগ। বেশ বেশ যেহেতু প্র্যাকটিসিং হিন্দু এবং ইসকনের সেই হিসেবে ভারতের সাথে এবং উনি যখন হাউস অব রিপ্রেজেন্টেটিভ ছিলেন তখনই, এটা অনেক আগের আরো ধরেন ৭-৮ বছর আগের কথা। তখনও কিন্তু উনি বাংলাদেশে এরকম হিন্দুদের উপরে কিছু সমস্যা হয়েছিল। তখনও কিন্তু একই রকম কথা বলেছিলেন। বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ব্যাপারে মার্কিন কংগ্রেসে কথা বলেছিলেন। তারও আগে উনি একজন প্রথমত হলো উনি ভারতকে খুবই পছন্দ করেন এবং একাধারে পাকিস্তানকে উনি টেররিস্ট দেশ মনে করেন। স্ট্রেইট ফরওয়ার্ড তার বক্তব্যের মধ্যে উনি যখনই পার্লা ইয়েতে প্রতিনিধি পরিষদে বক্তব্য রাখতেন এবং পাকিস্তান এবং ইন্ডিয়া প্রসঙ্গ আসতো তখন পাকিস্তানকে উনি সবসময় একটা টেররিস্ট হাব মনে করতেন। এবং সেই হিসাবে উনি এবং এই কথাও একবার উনার বক্তব্যের মধ্যে ছিল যে ভারতের বাইরে পাকিস্তান এবং বাংলাদেশে তখনই বলছিলেন, ভারত এবং বাংলাদেশে অবস্থানকারী হিন্দুদের উপর অত্যাচার চলতেছে। উনি পাকিস্তানি হিন্দুদের উপরেও উনি মন্তব্য করেছিলেন। সো উনাকে উনার একটা ক্যারেক্টারাইজেশন যেটাকে বলে উনার যে সেটা হলো উনি প্রচন্ড রকমের ভারতপ্রেমিক এবং প্রচন্ড রকমের টেররিজম বিরোধী এবং পাকিস্তানের টেররিজমের এবং পাকিস্তানকে টেররিস্টদের হাব মনে করেন। আরেকটা হলো উনার পরিচয় হলো যেহেতু উনি ইরাকে আ আ ই ফ্রন্ট লাইনেই ছিলেন, তারপর আফগানিস্তানে ছিলেন, বিভিন্ন ক্যাপাসিটিতে। আপনি নিশ্চয়ই জানেন যে তিনি আ রিজার্ভে ছিলেন এবং সর্বশেষ লেফটেন্যান্ট কর্নেল হিসাবে উনি আ আ আমেরিকান রিজার্ভ ফোর্সের ইয়ে অফিসার। কিন্তু উনি কিন্তু ১ম এ অফিসার ছিলেন না। ১ম এ উনি লোয়ার লেভেল স্পেশালিস্ট হিসাবে জয়েন করেন। তো সেই হিসেবে উনি যেহেতু ২ টা জায়গাতে কাজ করেছেন, ওটা উনার মানে এক ধরনের টেরোরিজম এর বিরুদ্ধে যেহেতু নিজেই টেররিস্টদের ফাইট করেছেন মাঠে। একদম টেরোরিজম বিরোধী একটা আম অবস্থান তার খুবই এবং ধরে নিতে পারেন যে উনি ট্রাম্পের আগের আমলে, ট্রাম্পের এই যে টেররিস্ট বিরোধী যে অভিযানটা যে আ ট্রাম্পের আগের টার্মে আপনি নিশ্চয়ই জানেন যে ট্রাম্প ছিল একেবারে এই ব্যাপারে কোন রকম সমঝোতা করত না, কোথাও সমঝোতা করত না যদি দরকার হয়। কি বলে? আ টেররিস্ট দমনের দরকার হয়। ২০০৭ সালের আপনি যদি উম খোঁজেন তাহলে পুরোটা সময় উনি কিন্তু টেররিস্ট দমনে ব্যয় করছেন। বিশেষ করে ইরাকে, সিরিয়াতে, আফগানিস্তানে আপনি মাদার অফ অল বম্বস মোয়াব এটা দিয়ে উনি আফগানিস্তানের একেবারে একটা কেইভ ঘাঁটি আরকি মানে গুহা ঘাঁটি যাকে বলে এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করছিল। এটা মাদার অফ অল বম্বস বলা হয়। এটা বৃহত্তম বোমা।
এরকম, এবং আবু বকর আল বাগদাদিকে একদম অপারেশন চালিয়ে বিখ্যাত আইএসের বিখ্যাত ইয়ে তাকে হত্যা করেছেন। তারপরে ইরানের সোলাইমানি, মেজর জেনারেল সোলাইমানি খুব সম্ভবত উনি ইরানের ইসলামী গার্ডের একজন অন্যতম প্রধান মানে উপপ্রধান বা এরকম কিছু যিনি ইয়েতে দায়িত্ব পালন করছিলেন, সিরিয়াতে দায়িত্ব পালন করছিলেন বা ইরাকে বা লিবিয়াতে দায়িত্ব পালন করছিলেন। তখন এই তাকে ইয়ে করে ড্রোন অ্যাটাক করে তাকে হত্যা করে। তো তুলসী গ্যাবার্ড তার ব্যক্তি জীবনে যেভাবে মানে বড় হয়েছে টেররিস্ট বিরোধী একটা অবস্থান, সেটার সাথে ট্রাম্পের একটা দারুণ সম্পর্ক, একটা মানসিক মিল হওয়ার কারণেই তুলসী গ্যাবার্ড কিন্তু এই ডেমোক্রেটিক পার্টি ছেড়ে রিপাবলিকান পার্টিতে এসছে। উনি কিন্তু সাবেক কিন্তু ডেমোক্র্যাট এবং গত টার্মেও উনি ডেমোক্র্যাট ছিলেন। হ্যাঁ? কিন্তু গত বছরই উনি আ ট্রাম্পের সাথে উনি জয়েন করেন এবং ট্রাম্পের এই পলিসি মানে টেররিস্ট বিরোধী পলিসির সাথে তার এক ধরনের সহমত এবং জোরালো মত, এবং ট্রাম্প এই কারণেই আবার তুলসীকে পছন্দ করেন যে তুলসীর অ্যাটিটিউড এবং তুলসীর অ্যাটিটিউড টুয়ার্ডস টেররিস্ট এবং তার অ্যাটিটিউড দুটো সেইম। যে কারণে ট্রাম্প মানে কোনো দ্বিধা করে নাই তুলসীকে তার ডিরেক্টর ন্যাশনাল ইন্টেলিজেন্স বানানোর জন্য। কোনো দ্বিধাই করে নাই। সো তুলসী গ্যাবার্ড এর আমি ওনার ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বললাম। তো সেই ব্যাকগ্রাউন্ডের প্রেক্ষাপটে তুলসী গ্যাবার্ড নিয়ে আ ইয়ে যখন ভারতে আসে তখন খুব স্বাভাবিকভাবে সবার একটা দৃষ্টি ছিল যে তুলসী গ্যাবার্ড আসলে কি হলেন? কারণ এটাও আবার আরেকটা একটা মিটিং হয়েছে যে মিস্টার অজিত দোভাল গত বছর বা তার আগের বছর এরকম স্টার্ট করেছিল। এটা হলো সকল উম বড় গোয়েন্দাদের বড় গোয়েন্দা সংস্থাগুলো, বড় দেশের গোয়েন্দা বিশেষ করে G7 এবং ধনী দেশগুলোর। তবে এর মধ্যে রাশিয়াও আছে। রাশিয়া এবং সৌদি আরবও জয়েন করেছিল। মোট ২০ টা দেশের গোয়েন্দা প্রধানদের এই বৈঠকে যখন আসে, তখন থেকেই কিন্তু আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ নিয়ে, যেহেতু ট্রাম্প বাংলাদেশ নিয়ে এর আগে একবার বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প টুইট করেছিলেন। টুইট মানে কি, ওনার ট্রুথ সোশ্যালে উনি মন্তব্য করেছিলেন। তো তারই নিরাপত্তা গোয়েন্দা প্রধান গোয়েন্দা তিনি যখন ভারতে আসেন তখন সবাই মনে করেছিল যে হ্যাঁ, এই বোধহয় এখানে কোনো বাংলাদেশ নিয়ে কোনো কথা বলে কিনা। কিন্তু শুধু দেখা গেল যে উনি শুধু আ বাংলাদেশ নিয়ে কথা বলেন নাই। উনি ট্রাম্প যে সংখ্যালঘু নির্যাতনের কথা বলে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন বাংলাদেশের ব্যাপারে। তো তার চাইতে এক ধাপ এগিয়ে উনি বললেন যে বাংলাদেশে ইসলামী জিহাদিস্টরা বা ইসলামী যারা খেলাফত কায়েম করতে চায় সারা দুনিয়াতে, তাদেরই কিছু অংশ বাংলাদেশেও কিন্তু অপারেট করছে এবং বাংলাদেশে তারা বাড়বাড়ন্ত থাকবে, যেটাকে বলে মানে বেড়ে অনেক বড় হয়েছে, তাদের উত্থান দেখা যাচ্ছে। এটা খুবই উদ্বিগ্ন তার প্রশাসন, ট্রাম্প প্রশাসন এবং ট্রাম্প নিজে। এখন যে উত্থানের ব্যাপারটা কি আমরা অস্বীকার করতে পারি? আমরা তো তাদেরকে সবসময় দেখি। আমরা মাম ৫ই আগস্টের আগেও মনে করেন আমাদের এখানে যারা ইসলামী দলগুলা যারা আছে, জামাত ইসলাম সবচেয়ে বড় এখানে দল। এরপরে ইসলামের শাসনতন্ত্র আন্দোলন থেকে আরম্ভ করে যতগুলা দল আছে, তাদের লক্ষ্য তো সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ৫ই আগস্টের পরে বঙ্গবন্ধু ভাস্কর্যগুলা ভেঙে দেওয়া হলো ৫ আগস্টে কয়েক ঘন্টার মধ্যে। তাদের একজন নেতা মামুনুল হক এটা এইভাবে বলেছে যে এইটা যে ইসলামী একটা বিপ্লব ছিল, এর জন্য মানুষ সারা দেশের মূর্তিগুলো ভেঙে ফেলেছে। সে বঙ্গবন্ধু ভাস্কর্য বলে নাই, সেখানে বলে মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে। হিজবুত তাহরীরের মিছিলটা বের হয়েছে। তারপরে রাষ্ট্র মুখে বলে সবসময় হিজবুত তাহরীর নিষিদ্ধ সংগঠন, হ্যাঁ? কিন্তু এত অভিযান হয়, এই অপারেশন ডেভিল হান্ট অভিযান হলো, হিজবুত তাহরীর শয়তান না, এরা ফেরেশতা। এর জন্য এই অভিযানের বাইরে থাকে তারা। এই যে সে কথাটা বলার পরে সরকার রিয়েক্টটা করলো। সঠিক তথ্য তার কাছে নাই। এটা কি আপনি কিভাবে মনে হয়? তারা তো নানা সোর্স এর মাধ্যমে কাজ করে তারা। আমাদের ইনফরমেশন তারা নিয়ে আসে। এই রিঅ্যাকশনটা ডিপ্লোম্যাটিক তো হয় নাই। ইন্ডিয়া কয়েকদিন আগে ইন্ডিয়ার একটা বক্তব্য গেল, সে ইন্ডিয়ান হাই কমিশনারকে ডেকে আনছে ফরেন অফিসে।
এখানে তো আমেরিকান চার্চ দ্য ফেসকে ডেকে আনে নাই, ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে একটা প্রতিক্রিয়া দেখানো হচ্ছে। এইটার রিয়েকশন কি হতে পারে সেটা? প্রথমত হলো আপনার ১ম দিককার ইয়েটা উত্তর দেই। সেটা হলো যে বাংলাদেশে আ ই ইসলামী আ আ অনেক ইসলামী দলকে অনেক পার্টি মনে করে যে এরা আসলে ইসলাম মানি খেলাফত কায়েম করতে চায় না। অনেকে মনে করেন তাদের রাজনীতিবিদরা জাস্টিফাই করার চেষ্টা করে। কিন্তু আপনি এদের প্রত্যেকের কথা যদি আপনি শুনেন এবং ওদের যদি যে কনস্টিটিউশন যে আ তাদের আ আ দলের যে গঠনতন্ত্র সেখানে কিন্তু ইসলামী শাসন বলা আছে। তো আপনি যখন ইসলামী শাসন বলেন, তো সেটাই তো খেলাফত। তো আপনি কোন ফর্মে ইসলামী শাসন জামাতের ফর্মে ইসলামী শাসন করতে খেলাফত প্রতিষ্ঠা করতে চায় কেউ। কেউ হেফাজতের ফর্মে খেলাফত করতে চায়। হিজবুত তাহরীর তার মতো করে করতে চায়। তো একেকজন একেকভাবে কিন্তু ইসলামী শাসনই কিন্তু কায়েম করতে চায়। সো এইখান থেকে কিন্তু দেখেন এটা আ খুব সম্ভবত ধরেন জিয়াউর রহমান যখন জামাতে ইসলামীকে অ্যা আ রাজনীতি করার পারমিশনটা দিয়ে দেন, তখন এই ডিবেটটা নিয়েই আসছিল যে এরা তো আসলে মানে উগ্র না, এরা তো এটা না, এটা না, ওইগুলো বলে এরা বাংলাদেশে ইসলামপন্থী দল থাকতে পারে। এরকম মনে করে কিন্তু দেওয়া হয় এবং সেটার ধারাবাহিকতায় একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা হয়েছে যে আমরা হিজবুত তাহরীর দেখলেই মনে করছি যে সে হইলো খেলাফত কায়েম করছে। বিষয়টা তা না কিন্তু। হিজবুত তাহরীরের অঙ্গভঙ্গি বা আচরণ যেরকম উগ্র, আপনি জামাতের ইসলামী ছাত্র শিবিরের আচার-আচরণও তেমনি উগ্র। হিজবুত তাহরীর যেরকম ধরেন খেলাফত কায়েম করতে চায়, জামাতে ইসলামী বলে ইসলামী শাসন কায়েম করতে চায়। শুধু হিজবুত তাহরীর মতো আরো কয়েকটা আছে কি হিজবুত তাওহীদ এরা সবাই খেলাফত কায়েম করতে চায়। কিন্তু যারা প্রতিষ্ঠিত রাজনীতি করে, প্রতিষ্ঠা মানে ছোট হোক বড় হোক, খেলাফত আন্দোলন বলেন, অমুক বলেন, চরমোনাইয়ের আ দল বলেন, ইসলামী আন্দোলন বলেন, প্রত্যেকে তো ইসলামী শাসন কায়েম করতে চায়। তো ইসলামী শাসনটা কায়েম করতে চান, এখানে পার্থক্য বোঝানোর চেষ্টা করে যে এরা ভোট দিয়ে করছে আর হিজবুত তাহরীর হলো জঙ্গি কায়দায় করতে চায়। পার্থক্যটা তো কায়দার পার্থক্য। কিন্তু ইসলামী শাসন বা খেলাফত কায়েমের ব্যাপারে তো কারো কোনো দ্বিমত নাই। এই ন্যারেটিভটাকেই তারা সবসময় ব্যবহার করেছে এবং আমাদের রাজনীতিবিদরা এই ন্যারেটিভের সাথে কম্প্রোমাইজ করেছে সবসময়। এটা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি এটা জিয়াউর রহমান শুরু করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতিবিদরাও একই রকম করেছেন। এনারা কিন্তু সামনে আসেন। I have seen আমার আ মানে ইয়াং এইজ এ I have seen সাঈদীর আমাদের এলাকায় সাঈদীর ইয়ে কেন যে কি বলে আলোচনা সভাটার কি বলে ওয়াজ মাহফিল অর্গানাইজ করছে লোকাল আওয়ামী লীগ নেতা। এটা আমার মনে আছে এবং কেন আমার মনে আছে এইজন্য যে ওই মাহফিল আমরা ভাঙতে গিয়েছিলাম, ভাঙার কারণে আমরা অ্যারেস্ট হয়েছিলাম। কিন্তু লোকাল আওয়ামী লীগ কিন্তু আমাদের নাম দিয়ে আমাদেরকে অ্যারেস্ট করাইছে। যাতে আমরা মাহফিল ভাঙতে না পারি। দিস হোয়াট I have seen এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। আমাদেরকে ধরে নিয়ে থানায় রেখে দিছে। যে আমরা যেন মাহফিল ভাঙতে না পারি। আমাদের মাহফিল শেষ হয়েছে আমরা ছেড়ে দিচ্ছে। কিন্তু আমাদেরকে এটা কে করছে? আওয়ামী লীগের নেতারাই করেছে। সো এই ন্যারেটিভটা কোনো না কোনোভাবে অ্যা আমার মনে হয় আমাদের মজ্জাগত। যে ইসলামের কথা বললে আমরা এক ধরনের মনে করি ওকে দিয়ে দেই, কি বলে ইমিউনিটি দিয়ে দেই। যে উনি যেহেতু উনার গায়ে থেকে গোলাপের গন্ধ বেরোচ্ছে, উনি যেহেতু একটা উনি যা বলবেন হুজুর যা বলবেন হুজুরের থেকে আর কথা বাইরে যাবে। কিন্তু ঘটনাটা কি তা না। আপনি যদি আরেকজন রাজনীতিবিদদের মতবাদ নিয়ে যদি আলোচনা সমালোচনা করতে পারেন, হুজুরের কথা আলোচনা সমালোচনা করা যাবে না কেন? এই যে একটা মিথ দাঁড় করায় নেওয়া হয়েছে যে হুজুররা যা বলে এটাই ঠিক। এই কনসেপ্ট থেকেই এই ন্যারেটিভ গুলো তৈরি হয়েছে যে ন্যারেটিভ গুলো আসলে আমাদের পুরো সমাজের মধ্যে এখন গেড়ে উঠেছে। এখন শুধুমাত্র আপনি হিজবুত তাহরীর আপনি বললে হবে যে হিজবুত তাহরীর একমাত্র আ কি না কয় যে জঙ্গি সংগঠন এবং তারা আ ইসলামী শাসন কায়েম করতে চায়, তারা খেলাফত না, তা না। জামাত ইসলাম করতে চায়। যে জামাত ইসলাম আজকে সরকারের অংশীদার। আপনি নিশ্চয়ই জানেন বলা হয় যে বিএনপি সারা বাংলাদেশের এই হাট-ঘাট দখল করছে। মানে বিএনপি চাঁদাবাজিটা দখল করছে। আর জামাত ইসলাম কি করেছে? বাংলাদেশের টোটাল প্রশাসন দখল করেছে। এটা তো সবাই জানে। সবাই জানে তো যদি জানে তো এরা আমেরিকানরা জানবে না কেন? আমি জাস্ট আমি আপনার সাথে করেন দেখেন, আমি যদি জানি যে এরা এই, তাহলে আমেরিকানরা জানবে না কেন? কারণ সোর্স তো একটা। সোর্স তো একই। একই জায়গা থেকে তো ইনফরমেশন। এখন আমরা একটা ন্যারেটিভ দিয়ে তাদেরকে ইমিউনিটি দিয়ে দেই। যে কারণে আমরা মনে করি না তারা খারাপ না। জামাতে ইসলাম হইলে খারাপ না। তারা রাজনীতি করছে, গণতন্ত্র হচ্ছে, করছে। কিন্তু আমেরিকান কাছে কি? আমেরিকানদের কাছে কিন্তু সে ইসলামী শাসন কায়েম করতে চায়। আর আমেরিকা চায় যে পৃথিবীর কোথাও যেন ইসলামী শাসন না হয়।
ইসলামী শাসন ইরানের বিরুদ্ধে, ইরান তো কোনো জায়গায় সন্ত্রাসী কর্মকাণ্ড সরাসরি করতেছে না, তো আমেরিকা কেন ইরানকে সারাক্ষণ ধমকের উপরে রাখে? কারণ ইসলামী শাসন, তাই না? ওরা তো খেলাফত করে নাই। ইরানিরা তো ওদের প্রেসিডেন্ট আছে, প্রাইম মিনিস্টার আছে, ওদের সবকিছু আছে। ওরা তো খেলাফত কায়েম করে নাই। তাহলে যুক্তরাষ্ট্র কেন ইরানকে অপছন্দ করে? কারণটা হলো ওই যুক্তরাষ্ট্র একটা জিনিস বোঝে, সবকিছুর মূলে কিন্তু ওই যে একটা ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা কায়েম করা। তো এই জিনিসটা বুঝের জন্য কি এটা তুলসী গ্যাবার্ড লাগবে? এই জিনিসটা বুঝার জন্য কি ট্রাম্পকে লাগবে? এই জিনিসটা বোঝার জন্য আমার প্রধান উপদেষ্টার কাছে ব্যাখ্যা নিতে হবে? এই জিনিসটা বোঝার জন্য প্রধান প্রেস সচিবের কাছে আমার ব্যাখ্যা নিতে হবে? আমার মনে হয় আমরা এটা ঠিক, আমাদের সাধারণ জনগণ এই ন্যারেটিভের মধ্যে আটকে আছে। কিন্তু আমি আপনি তো এই জিনিসটা বুঝি। আরেকটা আরেকটা ব্যাপার হলো যে এই জিনিসটা যখন আমেরিকানরা বলে তখন আপনার গায়ে এত লাগে কেন? বা আপনি কেন তাকে বললেন অসত্য? আপনি বললেন যে ঠিক বলে নাই, সমস্ত ন্যারেটিভ ভুল। একই কথা আমি আপনাকে বলি যে তুলসী গাবার যেই সোর্স থেকে ইনফরমেশন পেয়েছে, সেই সোর্স আপনাদের এই সরকারকে ক্ষমতায় বসানোর জন্য আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য একই সোর্সই তো ব্যবহার হয়েছে। একই সোর্সের ইনফরমেশন, একই পলিটিক্যাল অ্যাডভাইজার কিন্তু চাকরি করতেছে। যে পলিটিক্যাল অ্যাডভাইজার আওয়ামী লীগের শাসনামল করার জন্য, ধ্বংস করার জন্য কাজ করেছেন। সেই একই পলিটিক্যাল অ্যাডভাইজার কিন্তু এখনো ইনফরমেশন দিয়ে যাচ্ছেন, এখনো অ্যাডভাইস করে যাচ্ছেন। তো একই লোক তো। তাহলে সোর্স তথ্যের সোর্স তো একই লোক যে একসময় গত সরকারের বিরোধিতা করছে, আবার এই সরকারের সময় এসে সে তথ্য যে এখন আপনি সেটা মানেন না। আগেরটা কিন্তু আপনি মানছেন। আগে যখন আওয়ামী লীগের বিরুদ্ধে সব তথ্য ব্যবহার হয়েছে, তখন আপনার কাছে ঠিক ছিল। এখন যখন আপনার বিরুদ্ধে তথ্যগুলি ব্যবহার হয়েছে, তখন বলেন এটা ঠিক না। এটা দ্বিচারিতা না। এটা আপনি আপনার কি মনে হয় যে বাংলাদেশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে আমেরিকান এম্বাসির সব স্টাফের চাকরি চলে গেছে? বা আমেরিকান সব স্টাফকে অন্য জায়গায় ট্রান্সফার করে দেওয়া হচ্ছে? দে আর অল দ্য সেইম। তার একই লোকরাই কিন্তু এখন আছে। সো যদি একই লোকেরাই থাকে, একই লোকের ইনফরমেশন দিয়ে যদি আগে আপনি ক্ষমতায় আসার জন্য সকল তথ্য ব্যবহার করতে পারেন, এখন ক্ষমতায় আসার পর যখন আপনার বিরুদ্ধে কিছু ইনফরমেশন যায়, তখন কেন আপনি এটা অস্বীকার করতে যান? এবং এই যে আপনার প্রবণতাটা, এটাই তো আপনাকে করবে। এই দেশটা শুধু আপনাকে না, দেশটাকে বিপদে ফেলবে। কারণ এখন তো আওয়ামী লীগ নাই ভাই। এখন তো আপনি। আপনার উপরে তারা ভরসা করেছিল। সে আপনার উপরে যারা তারা ভরসা করে এখন আপনার থেকে এই জিনিসটা পাওয়ার পর তারা তো স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হচ্ছে, কষ্ট পাচ্ছে। আওয়ামী লীগের উপরে ক্ষোভ ছিল আওয়ামী লীগ সরানোর জন্য। স্বৈরাচার, অমুক তমুক। কিন্তু আপনার উপরে তো ক্ষুব্ধ হলে আপনাকে যে কাজ দেওয়া হয়েছে, সে কাজ বাদ দিয়া আপনি এখন ইসলামাইজেশন এর জন্য ব্যস্ত। আপনি জামাতে ইসলামের প্রত্যেকটা শর্ত মেনে নিচ্ছেন। জামাতে ইসলাম যা বলে তাই, জামাতে ইসলাম যেখানে যা নিয়োগ চায় তাই, সবকিছু আপনার। আপনি বিএনপিরে কিন্তু এরকম দেয় না। বিএনপির এক অ্যাটর্নি জেনারেল নামের একজনরে একটা মানে নপুংসক একটা লোকরে অ্যাটর্নি জেনারেল বানায় রাখছে। এইটা দেওয়ার পরে বিএনপি খুশি। আর বিএনপি কিন্তু কোথাও কিছু নাই। বিএনপির লোকেরা হাটমাট দখল করে রিক্শাওয়ালার কাছে চাঁদা খেয়ে বা বাজার থেকে চাঁদা খেয়ে বাণিজ্য ডুবাচ্ছে। কিন্তু বিএনপি কিন্তু এই কাজটা করে নাই, যেটা জামাত করেছে। তো ইসলামাইজেশনের জন্য তো ওরা এক স্টেপ আগায় আছে। ওরা কেন এখন দেখেন তাদের তারা তারা কিভাবে আরেকটা নতুন পার্টি আছে যে পার্টির প্রধানরে কিভাবে চুমু খায় দেখছেন? চুমুকাণ্ডটা কেমন দেখছেন? কিভাবে একেবারে মনে হয় যেন সো তারা কিন্তু তাদের শেকড় সর্বত্র ঢুকিয়েছে। বিএনপির ভিতরে তো তাদের শেকড় আছেই, কিন্তু সেটা খুব স্ট্রং না। কিন্তু এখন নতুন পার্টি আপনি বলেন, ওরা বলে যে আমরা ভবিষ্যতে আমরা নেক্সট টাইম এমন একটা ধারণা দেওয়া হচ্ছে যে আমাদের নেক্সট ইলেকশনে জামাতে ইসলাম তার কোনো রকম ঐক্য-টক্য করে তারা ক্ষমতায় যাবে। একটা ধারণা তৈরি হয়েছে না বিএনপির বিরুদ্ধে? এটা কেন? কারণ তারা এই ধারণাটা প্রতিষ্ঠা করতে পারছে আমাদের সরকারের মাধ্যমে। এবং এই ধারণাটা এখন আমেরিকার কাছে গেছে। যে আরে আমরা তোমাদেরকে হেল্প করলাম এই সরকার পরিবর্তনের জন্য। আর এখন দেখি তোমরা ইসলামী শাসন কায়েম করার ধান্দা করতেছো। আ শেখ হাসিনা তো ইসলামী শাসন কায়েম করার জন্য ধান্দা করে নাই। সে ইসলামী শাসন কায়েম যেন না হয় সেইজন্য সবকিছু করেছে। আর এখন এরা ইসলামী শাসন যেন কায়েম হইতে পারে সেজন্য আপনি এই যে নতুন দলটার প্রধান ছাড়া আর বাকি যতগুলি চেহারা আপনি দেখেন, এদের কথাবার্তা সবকিছুর মধ্যে আপনি দেখেন না এরা উগ্র ইসলামী গ্রুপ। এখন এরা জামাত জানে যে সে জামাতের নামে ইলেকশন করলে সার্জিস ৫ ভোটও পাবে না জামাতের নামে যদি করে। কিন্তু সার্জিস ৫০ ভোট পাইতে পারে আরেকটা দলের নামে করলে। তখন তার গায়ে ইসলাম, কারণ মানুষ আমাদের দেশের মানুষ আর সবকিছুর পরে হোক, হুজুররে মুরগির ঠ্যাংটা খাওয়াই দিবে কিন্তু হুজুররে ভোট দিয়ে কিন্তু মেম্বার বানাবে না। এটা কিন্তু আপনি দেখেন একদম গ্রামে গঞ্জে সর্বত্র। কোন হুজুর কোন মসজিদের কি না যে কি বলে ওটার নাম মুয়াজ্জিন খুব রেয়ার কোন মসজিদের ইমাম আপনি দেখেন না চেয়ারম্যান হইতে। কারণ মানুষ কিন্তু ওই এক জায়গায় আবার বাঁকা হয়ে যায়। এটা হবে না।
সো সার্জিসরা যদি জামাতের প্রতিনিধি হয়ে ইলেকশন করতো, তাহলে এদের কোনো সম্ভাবনা, কারণ জামাতের সব মিলায় ভোট হলো তো 5% বা 3%, ওই 3টা 4টা 5টা ভোট পেয়ে যায়। এখন তারা ফ্রন্ট খুলে দিয়েছে, জামাত তারা একটা ফ্রন্ট খুলছে, যে ফ্রন্টে তারা সমস্ত টাকা ঢালবে এবং তারা ওকে জেতানোর জন্য চেষ্টা করবে, কারচুপি করে হোক, যেমনি করে হোক। বিএনপি এই জিনিসটা বুঝতে পারছে না, কিন্তু জামাত কিন্তু তার টার্গেট নিয়ে ঠিকই এগুচ্ছে। আবার দেখেন, আরও একটা দেখেন, জামাতের ছাত্র শিবিরের যে ছেলেগুলো যারা বলে তারা বিপ্লব, যারা মূল করেছে বলে, তাদেরকে তো এই নতুন পার্টিতে তারা অগ্রাধিকার, তারা কিন্তু আবার নতুন আরেকটা পার্টি করছে। জামাত কিন্তু তার মানে ছাতার নিচে অনেকগুলা প্রতিষ্ঠান তৈরি, অনেকগুলা সংগঠন তৈরি করতেছে, এবং সেই ইসলামী সবগুলো দেখেন চরমোনাই এবং জামাত কিন্তু প্রচন্ড বিরোধী একে অপরের, কিন্তু তারা কিন্তু ঐক্য করেছে একটা ইসলামী প্ল্যাটফর্ম করার জন্য। সো পুরো প্রক্রিয়াটার মধ্যে এই সরকারের আমলে ইসলামাইজেশন এবং ইসলামী পার্টি বা ইসলামী দলগুলোর ক্ষমতায় যাওয়ার সিঁড়ি তৈরি করা হচ্ছে। তো সেখানে তুলসী গ্যাবার্ট কি করবে বলেন? আবার তুলসী গ্যাবার্টের কাছে এই তথ্যগুলি কি যায় না? একই সোর্স তো তথ্য দিচ্ছে রে ভাই। ওখানে তো কোনো পরিবর্তন নেই। ওখানে কিন্তু জামাতই যায় চাকরি পায় নাই এখনই, যে না জামাতের এই তথ্যগুলি দিবে না। ওই তো একই লোক, সে তো চাকরি করে। সে তো আওয়ামী লীগ বিএনপির ব্যাপার না। সে আওয়ামী লীগ সময় আওয়ামী লীগের বিরুদ্ধে ইনফরমেশন দিচ্ছে, বা আওয়ামী লীগ যে খারাপ কাজগুলো ওগুলো ইনফরমেশন দিচ্ছে। বিএনপির সময় বিএনপিরটা দিছে। এখন ইউনূস সাহেবের সময়টা ইউনূস সাহেবেরটা দিবে। দ্যাটস অল। সে তার কাজ করে। সোর্স একটাই কিন্তু। ওরা ইনফরমেশন পেয়েই ওদের রিঅ্যাকশন জানিয়েছে। ওরা কোনো ভিত্তিহীন কিছু বলে নাই। আর আমি আপনি যদি এখন কথা বলি, আপনি জাস্ট চিন্তা করে দেখেন যে কি পরিমাণ অক্টোপাসের মতো পুরা দেশের মধ্যে ছেয়ে গেছে জিনিসটা। সাধারণ মানুষ কিন্তু নাই। কিন্তু এই অক্টোপাস যখন সাধারণ মানুষকে গিলে খাবে, তখন তো দেশটাও চলে যাবে। এবং নানাভাবে প্রকাশটা পাচ্ছে ধরেন রমজানে। রমজানে কিন্তু কোথায় একটা ভাইরাল হয়েছিল একটা ভিডিও ফুটেজ, কোথায় রোজার মাসে কোন রেস্টুরেন্ট থেকে বের হয়েছে লোকজন খেয়ে, ওদেরকে কান ধরে উঠবোস করানো হয়েছে এটার জন্য। প্লাস হচ্ছে এর আগে মাইকে বাজারে বাজারে গিয়ে বলা হচ্ছে মহিলারা যাতে এখানে না আসে, মহিলাদের কাছে যাতে বিক্রি করা না হয়, পর্দা ছাড়া গ্যাসে বিক্রি করা না হয়, এরকম বক্তব্য আসছে। প্লাস হচ্ছে সারা দেশে তো নানা হামলা তো হচ্ছেই, হামলা হচ্ছেই সেটা। আরেকটা কথা ভাই, আমেরিকানদের কনসার্নটা আমেরিকানরা প্রকাশ করছে। ভারত পাশে যে ভারত বিশাল একটা দেশ, তার ওইদিকে একটা পাকিস্তান আছে, ধর্মভিত্তিক দেশ, ইসলামী দেশ। এটাও ইসলামী দেশ হয়ে যাবে। ভারত তো এটা তো চাইবে না। প্লাস ভারতীয় মিডিয়া যে কথাটা বলে আসছিল এতদিন, কিন্তু তুলসী এখানে কিন্তু মানে ফুয়েল দিচ্ছে, নতুন ফুয়েল তৈরি করছে। এই মিডিয়া, ভারতের ভারত বিরোধী মিডিয়া, না সরি বাংলাদেশ বিরোধী মিডিয়া, এটা আরো বাংলাদেশ বিরোধী করবে না? আমি বাংলাদেশ তো সে ধরেন প্রথমত হইল যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করাটাই বাংলাদেশের জন্য, আমি মনে করি না কোনোভাবে, এটা কেউ মনে করতে পারে না কোনোভাবে উপকারী হচ্ছে। সেটা ধরেন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন বলেন, ধর্মভিত্তিক সমাজ গঠন করেন, সব কিছুর ক্ষেত্রেই ভারতের সাথে এই একটা জিনিস এটা তো নিশ্চিত যে ভাই আপনি বাংলাদেশের সাধারণ নাগরিকরা, যারা শ্রমজীবী, এই শ্রমজীবী মানুষগুলো বাংলাদেশে যদি ইসলামিক শাসন কায়েম হয়, আপনি মনে করেন এই শ্রমজীবী মানুষ মানবে? কারণ এই শ্রমজীবী মানুষের বিরুদ্ধে প্রথম আঘাতটা আসবে। কেমনে আকাশ আসবে? 50% আমাদের যে মহিলা, 50% মহিলা তারা গার্মেন্টসে চাকরি করে। আর বাকি যারা আছে তারা কিন্তু মাঠে ঘাটে হাটে হাসব্যান্ডের সাথে যায়, ধানের গাছ পর্যন্ত রোপণ করে। আর কিছু না করে হাসব্যান্ডের জন্য খাবারটা নিয়ে মাঠে যায়। সো এই মানুষগুলো, এই মহিলাগুলো, সে চিন্তা, এই মহিলাগুলো যখন তাদের হাসব্যান্ডের কাছে খাবার নেওয়া বন্ধ হয়ে যাবে, বা হাসব্যান্ডকে হেল্প করার জন্য ধান গাছ রোপণ করার ব্যাপারে তার সহায়তা বন্ধ থাকবে, বা সে তো একটা বাগান করবে প্রকাশ্যে, সে বাগান করা বন্ধ করে দেয়, সে যে গরু ছাগল পালে সেটা বাদে, এবং ইউনুস সাহেবের এই গ্রামীণ এই গ্রাহকরা যখন বাড়িতে এখানে সেখানে সে তার নর্মাল ইকোনমিক অ্যাক্টিভিটিস করতে পারবে না, এটা যখন তারা বুঝতে পারবে, তারা কি এটা মানবে? মানবে না। বাংলাদেশে এটা হবে না। এটা আপামর মানুষ, হ্যাঁ, চাপিয়ে দিতে পারবেন। চাপিয়ে তো দেওয়া যায়। যেকোনো সোসাইটির উপর তো চাপিয়ে দেওয়া যায়। তো সেটা চাপিয়ে দেওয়া যাবে।
এখন এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিটাতে ভারতের ভূমিকা কি? আপনি খালি বারবার ভারতের নামটা আসে। এখানে তো ভারতের কোনো ভূমিকা নাই রে ভাই। সো ভারতের সাথে আপনি সম্পর্ক কেন খারাপ করতে গেলেন? আপনার ভারতের ভূমিকা কোথায় আছে? ভারতের ভূমিকা আছে সাবেক সরকারের সাথে ভারতের দহরম মমতা। এই তো ব্যাপারটা। তাইলে আপনি ভারতের সাথে তো শত্রুতার দরকার নাই। ভারতের যে ওই সম্পর্কটাকে ভারতকে বলেন যে, "তোমাদের সাথে আমরা সরকার হিসেবে সম্পর্ক চাই। অন্য কোনো সম্পর্ক তুমি আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখো। আমার কিছু আসা যায় না। কিন্তু সরকার হিসাবে আমি কিন্তু এখন বাংলাদেশের সরকার। আমার সাথে সম্পর্ক রাখো।" কিন্তু সেটা না করে আপনি নাড়াই লাগালেন। আপনি আওয়ামী লীগকে দমন করার জন্য ভারতকে ব্যবহার করতে চান। আপনি শেখ হাসিনাকে পাওয়ার জন্য ভারতের বকাবকি করেন। এখন ভারত তাকে অতিথি হিসাবে একজন মানুষ আপনার বাড়িতেও যদি কেউ অতিথি হিসাবে আসে পুলিশে বলে যে ওরে ধরায় দেন। আপনি যতক্ষণ পারেন চেষ্টা করবেন যেন পুলিশ ধরে নিতে না পারে। করবেন কিনা? এটা তো স্বাভাবিক প্রবৃত্তি মানুষের। কারণ আপনার বাড়িতে সে গেস্ট। শেখ হাসিনা ওই বাড়িতে গেস্ট। ধরেন ভারতের বাড়িতে। তো ভারত কি আপনি বললেই ভারত দিয়ে দিবে তাকে? এটা হয়, এটা হয় না। এই যে স্বাভাবিক জিনিসগুলোকে অস্বাভাবিকভাবে দেখা। স্বাভাবিক জিনিসগুলো অস্বাভাবিকভাবে দেখে সম্পর্ককে অবনতি ঘটানো। ভারতের সাথে সারাক্ষণ গুতাগুতি এভরি সিঙ্গল টাইম। আপনি দেখেন একজন উপদেষ্টা আ শপথ নেওয়ার পরের দিন বলল, "আমরা ইলিশ দেব না।" আপনি এটা খুব ছোট্ট জিনিস কিন্তু। বাট আপনার অ্যাটিটিউডটা প্রকাশ পেয়ে গেল কিন্তু। আপনি শপথ নিলেন, তার ২ দিনের মাথায় আপনি বললেন ইলিশ দিবেন না। আপনি পারেন নাই বন্ধ করতে। কিন্তু আপনি তো কথাটা বলে আপনি নষ্ট করছেন না পরিবেশটাকে। আপনি দেখেন আপনি যে বললেন যে এ এ আ হিন্দুদের বাড়ি রয়েছে। আপনি জাস্ট আমরা কিভাবে এই পরিস্থিতিটা তৈরি করেছে সেটা হলো আপনি ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে। ভালোবাসা দিবসের সময় না আমাদের একজন যে উপদেষ্টা ইলিশ দিতে চায় না সে উপদেষ্টা বলে বসলো কি এটা নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। কি হলো? পরের দিনে আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টে, হ্যাঁ? বিভিন্ন ডিস্ট্রিক্টে ফুলের দোকানে হামলা হইল। যারা ফুল কিনতে আসে তাদেরকে মারল। অ্যান ভাই ১৪ই ফেব্রুয়ারির সাথে ধরেন এই ফুলের দোকানটা তো পার্মানেন্ট একটা দোকান। এটা ১৪ই ফেব্রুয়ারির সাথে ফুলের দোকানের হয়তো ঐদিন ভালো ব্যবসায়ী। কিন্তু সারা বছর পর সে ব্যবসাটা করে। আপনি তার দোকানটা ভাঙাইলেন। শুধু আপনার একটা কথার কারণে। সো আপনি কিন্তু দেখেন আমি ছোট, ছোট ঘটনা কিন্তু আপনাকে বড়, বড় দিকে নিয়ে যায়। ওই উপদেশটা যদি এরকম একটা না আপনি ওইখান থেকে আপনি খেয়াল করে শুরু হয় আমাদের বইমেলাতে সমস্যা করা। বইমেলাতে যেয়ে তৌহিদি জনতার নামে একটা আম বইমেলার একটা লাইব্রেরি বন্ধ করা এবং একজনকে মারধর করা। তারপরে আপনি ওখানে মেয়েদেরকে কটূক্তি করা এবং দলে, দলে তৌহিদি জনতার নামে দলে, দলে ধরেন মাদ্রাসা ছাত্ররা যেতেই পারে। কিন্তু দলে, দলে গিয়ে যখন আপনি ট্রাবল ক্রিয়েট করেন তখন এরা তো আর মাদ্রাসা ছাত্র থাকে না। এরা তো ট্রাবল ক্রিয়েটর। এবং যখন টুপি মাথায় থাকে তখন তো স্বাভাবিকভাবে মানুষ বলবে এটা ইসলামিস্ট। তাই না? এটা বলবে। একে তো আর শিশু-কিশোর বা যুবক হিসেবে মানে সাধারণ যুবক হিসেবে তার মাথায় টুপি, জোব্বা-টোব্বা দেখে তারে মনে করে হলো ওই। তারা যায় গ্যাঞ্জাম করতেছে। এগুলো উস্কানো। আপনি এরপরেও যদি আপনি আসেন, আপনি দেখেন এই যে ছোট, ছোট ঘটনাগুলি কত বড়, বড় ঘটনা হয়েছে। আপনি একটা ২ টো মেয়ে কি বলে লালমাটিয়াতে সিগারেট খেয়েছে সেই এটা বেয়াদবি করেছে সে ধরেন। কিন্তু আপনি তারে পিটাইতে পারেন? আপনি তার গায়ে হাত উঠাইতে পারেন? এবং আপনি করলেন। আপনার উপদেষ্টা কি বলল? যে ওরা নাকি ভুল করছে। আচ্ছা ভুল তো ওরা করছে রে ভাই। ভুল তো প্রকাশ্যে সিগারেট খাওয়া যদি অন্যায় তাহলে সবার জন্য। এখন ধরে নিলাম ওখানে অন্য কেউ সিগারেট কেনে ওরাই খাইছে। তো ওরা অন্যায় করে তাহলে ওরা পিটাবেন আপনি। সিগারেট খাওয়ার জন্য পিটানোর কোনো দণ্ড নাই তো। সিগারেট খাওয়ার জন্য আপনি তাকে ফিন্যান্সিয়ালি করতে পারেন। জরিমানা করতে পারেন। তাও কে করবে? সেটা করবে আইন শৃঙ্খলা বাহিনী। তাকে ধরে নিয়ে যাবে কোর্টে করবে। ম্যাজিস্ট্রেট তারে ফাইন করবে বা বিচারক তাকে ফাইন করবে। আপনি তো করতে পারেন না। আপনি তো তার ফাইনও করতে পারেন না, তার গায়ে হাত উঠান। এবং উপদেষ্টা যখন এই কথাগুলি বলছে তখন প্রশ্রয় দেওয়া হয়েছে। এই প্রশ্রয় আমি বলছিলাম এজন্য দেখেন এরা ক্ষমতায় আসার পরে থেকে ছোট, 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 ছোট ঘটনাগুলো নিয়ে সারা দেশে যে অস্থিরতাটা হয়েছে সেই অস্থিরতা হয়ে গেছে যে এই অস্থিরতা কারা করতেছে? যারা ভারত বিরোধী। কারণ তারা স্লোগান দেয় সবসময়। যারা করতেছে তারা বলে যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা সর্বশেষ ওই একটা স্লোগান ওরা ভর করে। যার ফলে সমস্ত ঘটনাবলীর সাথে ভারত বিরোধিতার একটা জোশ তৈরি করা হইছে। এখন এই জোশ থেকে তো সরকার আর বেরোতে পারতেছে না। এবং নিজেরাও উল্টাপাল্টা কথা বলে ভারতকে খেপাইছে। তো আপনি এই অবস্থায় এখন ভারতকে আপনি খেপাইলেন, ভালো। কিন্তু আপনি আমেরিকাকে কেন খেপাইলেন ভাই? ভারত তো চাইবে না এখানে ইসলামী শাসন হোক। ভারত এইজন্য যত রকম তার বলয়ে যত ক্ষমতা আছে সব ক্ষমতা সে ব্যবহার করবে। সে আমেরিকায় ব্যবহার করছে ধরেন। তো সে তো তারটা আপনি করেন না কেন?
আপনি আমেরিকা কেন এই আমেরিকা আপনাকে ক্ষমতায় বসাইছে। তো সেই আমেরিকাকে আপনি ম্যানেজ করতে পারছেন না কেন? এখন আমেরিকার বিরুদ্ধে আপনি যে স্টেটমেন্টটা করলেন, এই স্টেটমেন্টটার পরিণতি কি হবে? এটা নিশ্চয়ই একটা পরিণতি আছে। পজিটিভ পরিণতি বাড়ি ভাই বলি। পজিটিভ পরিণতি হলো যে আমেরিকা একটা ওপেন চ্যানেল ওপেন করলো বাংলাদেশের সাথে নেগোশিয়েট করা। এটা হইতে পারে। এটা কিন্তু একটা পথ আছে। কিন্তু হাইলি আনলাইকলি আমেরিকা রিঅ্যাক্ট করতে পারে। রিঅ্যাকশনটা কি হবে? উই ডোন্ট নো। এখন আমি সবসময় আশা করি বাংলাদেশের জন্য যেন ভালো হয়, যেন আমেরিকা আমাদের সাথে আলোচনার একটা চ্যানেল তৈরি করে, যেন এই যে বিষয়গুলো নিয়ে কোয়েশ্চেন উঠেছে সেই কোয়েশ্চেনগুলো বাংলাদেশের মনোভাবটা বুঝতে পারে, বাংলাদেশকে সে ব্যাপারে সৎ পরামর্শ দেওয়ার সুপরামর্শ দেওয়ার জন্য যেন তারা সুযোগ তৈরি করে। এটা আমি চাই। কিন্তু আপনি কিন্তু সেই পথটা বন্ধ করে দিয়েছেন। এখন এই বন্ধ দরজাটা খোলার দায়িত্ব কার? কেমনে খোলা হবে? আই ডোন্ট নো। শ্যামল ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বলেছেন সম্প্রতি যে ট্রাম্প একজন ডিল মেকার, উনি আভাস দিয়েছেন তার সাথে উনি ডিলে যাবেন যদি। আগে বাইডেন প্রশাসন ছিল, উনার ওই মাথা ব্যথা ছিল না, উনি তাদের লোক ছিলেন বা তারাও তাকে তাদের লোক মনে করতো। এখন ডিল মেকার কি স্টারলিংকের বিজনেস দেওয়ার মাধ্যমে এই আমেরিকানদের উদ্বেগটাকে কভার করতে পারবে? ট্রাম্প ডিল মেকার এটা ট্রাম্প নিজেই বলে। কিন্তু ট্রাম্প কিভাবে ডিল করে সেটা তো নিশ্চয়ই খেয়াল করছেন আপনি। অতীতেরটাও আপনি যদি নেন, সাধারণত ট্রাম্পের যে পদ্ধতিটা সেটা হলো কাউকে বেকায়দায় ফেলে তারপরে ডিল করে। তার আগে সে করে না। ১ম সে একটা chaos তৈরি করবে তারপরে ডিল করবে। এখন তো ট্রাম্প উনি যেভাবে ভাবতেছেন যে একটা খুব সুন্দর পরিবেশ তৈরি করে ট্রাম্প ডিল করবে। এটা অসম্ভব। আপনি রিসেন্টও যদি আপনি ইউক্রেনের ঘটনাটা দেখেন, উনি করবেন, কি বলে? শান্তি আনবেন ওই এলাকায়। পিস করবেন, ডিল করবেন। সবকিছু করছেন। কিন্তু করছেনটা কি? উনি জেলেনস্কি ডেকে নিয়ে তার হোয়াইট হাউসে তাকে অপমান করছে। অপমান করে তারা যাচ্ছে এবং তার সাথে করেন যে লাঞ্চ খাওয়ার কথা ছিল, লাঞ্চটা পর্যন্ত খাইতে দেয়নি। তারে বের করে দিছে। ইট ওয়াজ রিপোর্টেড। ফক্স নিউজের নিউজ এসে তাকে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরে জেলেনস্কিকে উনি টেনে এনে এখন গলার মধ্যে রশি লাগিয়ে তারপর টেনে এনে তারপর এখন ডিল। দেখেন যে জেলেনস্কি কথাই বলতে চাইতো না। সেই জেলেনস্কি আজকে ১০ দিন হয়ে গেল ইয়েতে আ আ সৌদি আরবে গিয়ে রাজি হয়ে আসলো যে সে সিজফায়ার এ যাবে। কিন্তু ট্রাম্প কিন্তু ঠিকই তাকে নাকের মধ্যে দড়ি লাগায় কিন্তু এখনো ঘুরাচ্ছে। পুতিনের সাথে কিন্তু ট্রাম্পের এখন পর্যন্ত সেই ডিলটা মেকিং হয় নাই। সো ট্রাম্প ইজ এ ডিল মেকার, নো ডাউট অফ ইট। ডিল মেক কিভাবে করে সেটা একদম রিসেন্ট নজির হলো এটা। যে এখন জেলেনস্কির নাকের মধ্যে দড়ি দিয়ে উনি ঘুরাচ্ছেন খালি একটা সিজ ফায়ার এর জন্য। ১ মাসে একটা সিজ ফায়ার এর জন্য। সেটাও কিন্তু এখনো করছেন না। আজকে কথা বলবেন, কালকে কথা বলবেন, পুতিনের সাথে কথা হবে। এখন বলা হচ্ছে যে আরো ১ দিন পরে কথা হবে। মঙ্গলবার বোধহয় আজকে বা কালকে কথা বলবেন। এই করতে, করতে পুতিন কিন্তু অলরেডি তার কুর্স্ক যেটা ওরা দখল করছিল, রাশিয়ার সাথে ডিল মেকিং এর সময় যেন তাদের যে অঞ্চলটা রাশিয়া দখল করেছে, কুর্স্কের বিনিময়ে যেন ওই অঞ্চলটা তারা রক্ষা করতে পারে। গতকাল পর্যন্ত কুর্স্ক এখন আর ইউক্রেনের হাতে নাই। কুর্স্ক চলে গেছে। কুর্স্ক এখন রাশিয়ানরা দখল করে নিছে। এখন দেখবেন যে ডিল হবে। তো ইউনূস সাহেব যদি ওরকম ডিলের কথা বলে থাকেন, তাহলে আমার ধারণা তুলসী গেবার্ড ওই কাজটাই করেছেন। ইউনূসের নাকের মধ্যে দড়ি লাগিয়েছেন। উনার রিঅ্যাকশনটাই উনার নিজের হাতে নিজে দড়ি লাগানো হয়েছে। জেলেনস্কি যেভাবে ওখানে ট্রাম্পের সাথে তর্কাতর্কি করে গলায় নিজে দড়ি লাগিয়েছেন, নাকের মধ্যে দড়ি লাগিয়েছেন, তেমনি ইউনূস সাহেবও এই তুলসী গ্যাবার্ডের এই রিঅ্যাকশন দিয়ে নিজের গলায় নিজে দড়ি লাগিয়েছেন। এইটা যদি ডিল মেকিং হয়, সেটা কি পরিণত হবে আমি এখন কিছু বলতে পারব না, কিছু বুঝতে পারব না। এটা অনলি ট্রাম্প বলতে পারবে এবং ইউনূস সাহেব বলতে পারবে। আর তুলসী গ্যাবার্ড বলতে পারবে। মার্কিন চার্জ অ্যাফেয়ার্স কিন্তু সেনাবাহিনী প্রধানের সাথেও দেখা করেছেন বা করেন তার মাঝে মাঝে। বাংলাদেশে যদি আমেরিকানরা অ্যানয়েড হয়, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বা খেলাফতের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে চায়, তার এখানে কোনো বেজ নেই তো। তারা তো সেনাবাহিনীকে ব্যবহার করতে পারে। কিন্তু এই সেনাবাহিনী প্রধানই তো জামাতকে ডেকে
পলিটিক্যাল পার্টির মিটিং গুলার ডাকলেন এবং প্রথম জামাতের কথা বললেন, জামাতের কথা বললেন এবং নানা অ্যাপ্রোচে মনে হচ্ছে এই জামাতের সাথে সেনাবাহিনীর খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, সেইভাবেই কাজগুলো হচ্ছে। আপনার কি মনে হয়? আ আ আমি আসলে আপনার এই বিষয়টার সাথে একদমই একমত হতে পারছি না। এইজন্য সেই দিনের ঘটনাবলী নিয়ে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করেছি। আসলে কেন এই ঘটনাটা ঘটেছিল? যে জামাতই একমাত্র বড় নেতা এবং অন্যদেরকে ওইভাবে আ হয় নাই কেন? আসলে ঘটনাটা হয়েছিল যে এটা আমি শুনেছি এবং ওই ঘটনার সাথে যারা অর্গানাইজ এর মধ্যে ছিল তাদের মধ্যে একজন আমার জানিয়েছে যে সেনাবাহিনী প্রধান যাকে দায়িত্ব দিয়েছিলেন এই রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ করা, তিনিই আসলে এই কারবারটা করেছেন এবং সেই সময় আসলে সেনাবাহিনীর প্রধান ওই সময় ঘটনা এত চলমান তাকে এত ওই যে পিক অ্যান্ড চুজ করার সুযোগ ছিল না। সো তিনি আসলে এই অবস্থায় গিয়ে আসলে জামাত এরকম প্রজেক্টেড হইছে। কিন্তু সেনাবাহিনী বা সেনাবাহিনীর প্রধানের ঘাড়ের মধ্যে যেটা আসে যে জামাতকে উনি টেনে নিয়েছেন। ব্যাপারটা এরকম না। যেই অফিসারকে উনি দায়িত্ব তিনি যাকে যোগ্য মনে যাকে দায়িত্ব দিয়েছেন সেই আসলে এই প্রবলেমটা করেছে। সে বুঝে করেছে না বুঝে করেছে সেটা আমি বলছি না। তবে অনেকেই বলে সে ইচ্ছা করে করেছে। তবে এটা সেনাবাহিনীর আ মূল পুরো সেনাবাহিনীর কোনো ব্যাপার না, সেনাবাহিনীর প্রধানেরও কিছু না। সো ইসলামী অ্যা ব্যা ধরেন যদি শাসন কায়েম বা খেলাফত কায়েম করতে হয়। আমি মনে করি যে বাংলাদেশ সেনাবাহিনী ১ম অর্গানাইজেশন হবে, ১ম প্রতিষ্ঠান হবে যে এটা প্রতিরোধ করবে। আপনি প্রতিরোধ করবে যদি বলেন, আর্মি ব্যাকড একটা গভর্নমেন্ট এখন বাংলাদেশে, আর্মি ব্যাকড গভর্নমেন্টের সময় পুরো প্রশাসনটা জামাতের কিভাবে হয়? এটাই আপনাকে বলছি যে আমি এই ২০০৮-৯ এর যে গভর্নমেন্ট ওই গভর্নমেন্টের সময়টাও দেখেছি। এখনকারটা আমি একেবারে কাছে থেকে কিন্তু আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো ওই সময় ওরা ডিরেক্টলি ইনভলভ ছিল। যে কোথায় কি চেঞ্জ করতে হবে সবটার সাথে ওরা ছিল। ওরাও আর্মি ব্যাকড ওটা কিন্তু আর্মি ব্যাকড গভর্নমেন্ট। এটাও আর্মি ব্যাকড গভর্নমেন্ট। কিন্তু এইখানে আর্মি কোন কিছুর সাথে নাই। এটাই হলো আমাদের ওই সরকারের সাথে এই সরকারের পার্থক্য। এখানে সেনাবাহিনী প্রধান শুধু বলছেন, "আমি আইন শৃঙ্খলা রক্ষার আ আ পুরা দায়িত্ব নিচ্ছি, দেশবাসীর নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি।" কিন্তু সরকার চালাচ্ছেন অন্যরা। সে কিন্তু এখানে কোথাও একবারও কোনো ইনস্ট্যান্স এখন পর্যন্ত কেউ দেখাতে পারে না বা বলতে পারবে না যে সেনাবাহিনী আসলে কোনো জায়গায় প্রশাসনিক হস্তক্ষেপ করতেছে। কোথাও করতেছে না। প্রশাসনিক হস্তক্ষেপ এরাই করতেছে। তো সেখানে ইউনূস সাহেবের দুর্বলতার কারণে আসছে জামাত এই জিনিসটা নিয়েছে। কেমনে জামাত সেটা আমি বলি। ইউনূস সাহেব হলো ১ম এ উনি এনজিও নির্ভর লোকদের উপরে উনার পরিচিত লোক, তারা তো এনজিও করে, তাদেরকে ডেকে আনছেন। তারপর উনি বিদেশে যান ঘন। বিদেশে যাদেরকে পরিচিত তাদের ডেকে আনছেন। এই যে উনার জনবিচ্ছিন্ন লোকদেরকে নিয়ে আসা এই জনবিচ্ছিন্ন লোকদেরকে নিয়ে আসার কারণে প্রশাসনে যখন রদবদলগুলো করে, এরা তো চিনতেই পারে না। আপনি যদি ধরেন বিএনপি সরকার থাকতো। ধরেন বিএনপির কেউ দায়িত্ব নিত। তাহলে বিএনপি তো খুঁজে বের করতো আমার ছাত্রদল কে করছে, ব্যাকগ্রাউন্ড কি দেখত। কিন্তু এই বেটারা সরি শব্দটা বলার জন্য। এই বেটারা এতই আহাম্মক ছিল, এতই পরনির্ভরশীল ছিল মানে অন্যরা চুজ করে দেওয়ার এতটাই জনবিচ্ছিন্ন ছিল যে তারা কাকে চুজ করতেছে কোন জায়গায় বসানোর জন্য তারা জানতো না। তখন তাকে যারাই পরামর্শ দিচ্ছে সেখান থেকেই নিয়েছে। এখন এই পরামর্শগুলো কোথা থেকে আসছে আপনি দেখেন, সরকারের মধ্যে আদিলুর রহমান ঢুকে পড়েছে। আদিলুর রহমান হলো পুরাপুরি ইসলামিস্ট একটা ওরকে অনেকে মার্কিনপন্থী বলে। কিন্তু বেসিক্যালি ইসলামী মৌলবাদীদের এক্কেবারে সে কিনা যে বলতে পারেন মার্কিনি টাকা খরচ করে ওদের জন্য। তো ওরকম লোকদের পাল্লায় সে পড়েছিল। তাদের পছন্দে আপনি রেজওয়ানার পাল্লায় পড়েছে। রেজওয়ানারা কারে খুঁজে বের করছে? সেই মুসলিম লীগের ব্যাকগ্রাউন্ডের লোকজন, সেই তার বাবাদের বন্ধুদের ব্যাকগ্রাউন্ডের লোকজন সে খুঁজে বের করছে। আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন এই যাদেরকে আপনি বদিউল আলম মজুমদার কাকে খুঁজে বের করবে? এইসব লোকগুলি ইফতেখারুজ্জামান কাকে খুঁজে বের করছে? সব তো ওরাই করছে। এখানে কিন্তু ইউনুস একটা মানে ধরেন সে মনে করছে যে আমি যেরকম গ্রামীণে সবাই আমার সবকিছু ঠিক করে দেয়, আমি গ্রামীণ ব্যাংক চালাই, আমি খালি চারিদিকে বক্তৃতা দিয়ে বেড়াই, খালি পিআর করে বেড়াই। উনি ভাবছেন এখানেও উনি তাই পিআরগিরি করবেন এবং ওনার এই সাঙ্গপাঙ্গরা দেশ চালাবে। কিন্তু সাঙ্গপাঙ্গরা দেশ চালাতে এসে পুরাটাই জামাতের ফক্করে পড়ছে। কারণ উনি ওনার যে সাঙ্গপাঙ্গগুলো নিছে সেগুলো সবগুলোই জামাতের সাথে মানে জামাত না আমি বলি স্বাধীনতা বিরোধী শক্তির সাথে এদের সম্পর্ক। বাংলাদেশ বিরোধী শক্তির সাথে সম্পর্ক।
যে কারণে আপনি দেখেন যে আপনি তো খালি বঙ্গবন্ধুর ভাস্কর্যের কথা বলেন, বাংলাদেশের তাজউদ্দিনের ভাস্কর্য ভাঙা হয়েছে না? বেগম রোকেয়ার ভাস্কর্য ভাঙা হয়েছে না? আপনি শুনছেন ফরিদা আক্তার একটা কথা বলতে, বা এই কি না কয় রেজওয়ানা একটা কথা বলতে, বা আদিলুর রহমান একটা কথা বলতে? বলে নাই কিন্তু। সো পুরোটাই এ ইউনূস সাহেব উনার পছন্দের লোকগুলোই হলো অ্যান্টি বাংলাদেশ। প্রো বাংলাদেশ লোক না। এরা হলো বিদেশে চাকরি করে, একদল হলো বিদেশে চাকরি করা। বিদেশি ভূত আমাদের ঘাড়ের মধ্যে চাপছে একদল। আরেক দল হলো এনজিও ভূত চাপছে। বিদেশি এবং এনজিও ভূত মিলে জামাতের উপর না, জামাতের অর্গানাইজড পার্টি, তারা কোথায়, কোথায় অ্যা 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 আ তদবির করতে হবে, কোথায়, কোথায় তাদের লোক বসাইতে হবে, কেমনে কি করতে হবে সব তো ওরা জানে। ওরা তো প্রিপেয়ার্ড। কেননা এই আন্দোলনটার সময় তারা নিজেদেরকে প্রিপেয়ার করেই তারা আন্দোলনে নেমেছে। তারা কি করবে, তারা প্ল্যান আছে তাদের। সেই প্ল্যান অনুসারে এই নির্বোধগুলো বা ইচ্ছাকৃত অপরাধীগুলো, খারাপ লোকগুলি এই জামাতের কারণে এই প্রশ্নটা চেঞ্জ করে ফেলছে। এখানে সেনাবাহিনীর ভূমিকা, সেনাবাহিনী যেহেতু এই ভূমিকাই ছিল না, সো সেনাবাহিনীর এখানে কোনো ভূমিকা পুরোটাই দায়-দায়িত্ব হলো ইউনূস অ্যান্ড তার গং। ইউনূস গংটার মধ্যে তার একটা বড় অংশ আমি একবার বললাম এনজিও, আরেকটা হলো কি বলে বিদেশ ফেরত। বিদেশ ফেরত এগুলো বাংলাদেশকে যদি ভালোবাসতে চায় বিদেশে যায় করতো না, তাই না? তারা তো বাংলাদেশের জন্য তারা জান দিত। কিন্তু তারা আসছে কি? তারা অন্য জায়গায় ছিলেন, তারা বাংলাদেশে এসে ওনারা ঘাঁটি গেড়েছে। এখন দেখেন, অ্যা আপনিও বিদেশে থাকেন, আমিও মাঝে, মাঝে, কিন্তু আমার আপনার বিষয়টা ডিফারেন্ট। আমরা কিন্তু বাংলাদেশের, ধরেন আমি আপনি বা আমাদের মতো কিছু লোক যারা বাংলাদেশে কোনো কিছু চাই না। কিন্তু এরা তো চায়। এরা সঙ্গে, সঙ্গে দেখেন, সঙ্গে, সঙ্গে খুঁজে, খুঁজে ইউনূস সাহেবের সাথে যোগাযোগ। আমি আমার পরিচিত কয়েকজন, একদম আমি একেবারে মানে থেকে চিনি। তারা কিভাবে তদবির করে, কিভাবে কোথায় কারে বসাইছে সেগুলো আমি সবটাই জানি। এবং কে, কে বসতে চাইছে পারে নাই বলে এখন আবার তারা স্ট্যাটাস দেয়। এখন লাল বদর বাহিনী ২ টা হয়ে গেছে কিন্তু। এক লাল বদর বাহিনী কিন্তু এখন উল্টা স্ট্যাটাস দিছে। এরা কিন্তু ওই গ্রুপটা যারা কাজ পায় নাই। খেয়াল করে দেখেন। যারা গুরুত্ব পায় নাই, একটা গ্রুপ হয়ে গেছে। এই ইউনূস সাহেব ওই ফক্করদের পাল্লায় পড়ে এই ঘটনাটা ঘটাইছে। ঘটায়া এখন কি হইছে, বাংলাদেশটা একটা গ্যাড়াকলে পড়ে গেছে। এখন আমেরিকানরা দেখছে যে ইউনূস একটা, তারে আমরা দায়িত্ব দিলাম আর সে এটা কি করল? সে জামাতের খপ্পরে চলে গেল। এখন বেরোনো কিভাবে সম্ভব? এটা কঠিন একটা কাজ। কারণ আপনি অলরেডি এই লোকগুলিকে বিভিন্ন জায়গায় ক্ষমতার জায়গায় বসিয়ে ফেলছেন। এদেরকে রিমুভ করা এত সহজ কাজ না। সেটা আবার রাষ্ট্রের একদম খোলস উল্টাপাল্টা করতে হবে। আরেকটা বিপ্লব লাগবে। আবার এখানে একমাত্র সম্ভব সেনাবাহিনী ক্ষমতা নেওয়া। আমার কাছে একমাত্রই মনে হচ্ছে এখন বাংলাদেশের সলিউশন, যদি বাংলাদেশ এই আমেরিকান রাহু থেকে মুক্তি পেতে চায়, ভারতের রাহু থেকে মুক্তি পেতে চায়, এবং বাংলাদেশের মানুষ যদি এই জামাতের রাহু থেকে মুক্তি পেতে চায়, বা এই ইসলামী শাসনের রাহু থেকে মুক্তি পেতে চায়, খেলাফতের রাহু থেকে মুক্তি পেতে চায়, তাহলে সেনাবাহিনী এখন একমাত্র ভরসা। এছাড়া আপনার আর কোনো জায়গা নেই। যদিও সেনাবাহিনীতেও এরকম একটা অংশ আছে যারা ইসলামী শাসন চায়। সেনাবাহিনী তো জাতিসংঘের ওই লোক বলল, সেনাবাহিনীকে ভয় দেখিয়ে তারা আগের সরকারের বিপক্ষে নিয়েছে। তো সেনাবাহিনীকে তো একই ভয় দেখানো যায়, তোমরা ক্ষমতা নিলে আমরা ওইটা করবো সেটা। আ এইটা সেনাবাহিনী প্রতিবাদ করেছে যে সেনাবাহিনী এটা করে নাই, এবং আমি কেন এটা বিশ্বাস করি যে সেনাবাহিনীকে এরকম হুমকি দিয়ে এটা হয় নাই। হুমকি অন্য কোনোভাবে হয়েছে, বা হুমকি আমার ১ম দিকে আমার মনে হতো যে আমার খুব কষ্ট লেগেছে যে একটা সেনাবাহিনী সামান্য কটা ডলারের জন্য এই কাজ করছে। কিন্তু সেনাবাহিনী এটা প্রতিবাদ করাতে এখন আমার স্বাভাবিকভাবে ধরে নিতে হয় যে আমাদের সেনাবাহিনীর সাথে সম্পৃক্ত না। তবে এটার প্রমাণ যে সেনাবাহিনীকে এরকম ধমক দিয়ে কাজটা হয় নাই, অন্য কোনোভাবে কাজটা হইছে। সেটা হলো জাতিসংঘ মহাসচিবও কিন্তু বাংলাদেশে আসার পরে এই সেনাবাহিনী প্রধানের সাথে যখন দেখা হয় তখন কিন্তু উনি একটা ২-৩ টা কথা বলছেন, এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে উনি ২ টা খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। বলছে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী বাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রয়োজনীয়। ৪-৫ টা টার্ম ইউজ করছে যে এটা ছাড়া আমরা শান্তিরক্ষী বাহিনী চালাতে পারব না। সো যেই প্রতিষ্ঠান, যিনি ট্রুথ তো হলে ধরেন একজন আমলা। সে ধরেন ৩৪ টা ৩৫ টা প্রতিষ্ঠান আছে জাতিসংঘে, তার মধ্যে একটার কমিশনার হলেন উনি। এখন তার সবার এই ৩৪-৩৫ জনের চিফ যিনি, সেই মহাসচিব বলছেন বাংলাদেশ সেনাবাহিনী ছাড়া আসলে আমাদের শান্তিরক্ষী বাহিনী এই বিশ্ব শান্তি রক্ষার জন্য যে মিশনগুলো আছে এগুলো ওইভাবে চালানো সম্ভব না। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে এরকম কোনো থ্রেট দিয়েছে। অন্য কোনো কারণ ঘটেছে। যেটা বারি ভাই আমি আপনি সাদা চোখে দেখতে পাচ্ছি না বা চিন্তা করতে পারছি না। সামথিং হ্যাপেন্ড, সামথিং দেয়ার। কিছু একটা হয়েছে। কিন্তু এটা শান্তিরক্ষী বাহিনী শুধুমাত্র ঘটনা। এইটা একটা জুজুর ভয় আছে জুনিয়র অফিসারদের মধ্যে যে
যদি সেনাবাহিনী দায়িত্ব নেয় তাইলে তাদের শান্তিরক্ষীতে, এটা একটা অল অ্যালং এটা আর্মির মধ্যে একটা ধারণা। কিন্তু মহাসচিবের এই বক্তব্যের পর আমার কাছে মনে হয়েছে না ঘটনাটা, এবং আমার কাছে যেটা এটা এর আগেও আমি বিভিন্ন সময় বিভিন্ন জনের প্রশ্ন হয়েছে যে এত কম দামে বাংলাদেশ সেনাবাহিনী থেকে যে শান্তিরক্ষী সদস্য পাওয়া যায় পৃথিবীর কোনো দেশ থেকে এটা পাওয়া যায় না, এবার শ্রীলঙ্কা থেকেও না। সো বাংলাদেশ সেনাবাহিনীকে থ্রেট করে এটা করানো হয়েছে এটা না, বাংলাদেশ সেনাবাহিনী স্বতঃস্ফূর্তভাবেই কোনো না কোনোভাবে এই কাজের সাথে জড়িত ছিল। এখন আমেরিকানরা, আমরা যেমন দেখতেছি বাংলাদেশের মৌলবাদী একটা শক্তি ক্ষমতার জন্য, ইলেকশনের জন্য তৈরি হচ্ছে এই ইউনূস সরকারের আমরেলার ভেতরে। মানে আমরেলার বাইরে এদেরকে নিতে আমেরিকানরা কোনো ধরেন গার্মেন্টস বিশাল একটা ব্যাপার, ওইসব কোনো জায়গায় কোনো ভূমিকা রাখতে পারে? আহ আমি আপনাকে যেটা বলি সেটা হলো যে আমেরিকানরা এইভাবে কাজ করে না। আমেরিকানরা যেভাবে কাজ করবে তারা টোটাল অ্যাসেস করবে ১ম। হ্যাঁ? স্যাংশনের মতো দিকে বা ট্রেড ট্রেড এমবার্গো বা ধরেন আ মানে এই ট্যাক্সের বাইরে যেসব প্রতিবন্ধকতাগুলো আছে, নন ট্যাক্স যে ব্যারিয়ার গুলো আছে এগুলা এখনই দিবে এটা মনে হয় না। তবে তারা অ্যাসেসমেন্ট পিরিয়ডে আছে। তারা বাংলাদেশে থেকে তবে অ্যাসেসমেন্ট পিরিয়ডের পরে তারা কি করবে সেটা আমার মনে হয় ২-৪ দিনের মধ্যে বুঝা যাবে। তবে তারা এখন অ্যাসেসমেন্ট পিরিয়ডে আছে। কিন্তু আপনি এর আগে যেটা বলছেন আমি ওই জায়গাতে স্ট্যান্ড করতে চাই। আমার ধারণা ইউনুস বা গভর্নমেন্ট ট্রাম্পের বা তুলসী গ্যাবার্ডের ফাঁদে পা দিয়েছে। ডিল মেকিং এর ফাঁদে পা দিয়েছে। তাকে প্রভোক করেছে এবং সেই প্রভোকেশন এ সে হাদে যে উনি যেহেতু গতকালই উনি পুলিশের কাছে বলছেন যে উনি বিশ্বমানের খেলোয়াড়, উনি বিশ্বে খেলেন। সো ওই জায়গা থেকে উনি খেলে ফেলছেন আরকি। খেলে ফেলে এখন কি হবে সে অনবরত। তবে এই ধরনের আমার মনে হয় না গার্মেন্টস, কারণ গার্মেন্টস আমেরিকারও দরকার। গার্মেন্টস ছাড়া আমেরিকা চলতে পারবে না। সো ওই ধরনের কোনো পদক্ষেপে যাবে না। হ্যাঁ, তারা তো ইউনুসকে সরানোর জন্য বিভিন্ন মেকানিজম করতে পারে। এখন সেটা কতটুকু কোনটা করবে আমি জানি না। কারণ তারাই তাকে বসাইছে, এখন তারাই আবার তাকে সরায় দিবে এরকম বা অন্য কারো মাধ্যমে এটা হতে পারে। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এবার আসার পরে রোহিঙ্গা ক্যাম্পে যে আয়োজনটা হলো, উনি খুব প্রশংসা করলেন বাংলাদেশ সরকার। বাংলাদেশ বিশাল মহানুভবত পরিচয় দিয়েছে এদেরকে আশ্রয় দিয়ে। এদের যাওয়ার ব্যাপারে কোনো আলাপ হয় না এখানে। এর মাঝে আবার আমাদের প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে চট্টগ্রামে আঞ্চলিক ভাষায় ভাষণ দিয়ে সেখানে বার্মার বা মিয়ানমারের এতদিনের যে কথাবার্তা, যে এরা তো আমাদের লোক। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আমি আপনাকে এটাকে বলব যে প্রথমত হলো জাতিসংঘ মহাসচিবের এই কর্মসূচিটাই ছিল না। সো জাতিসংঘ মহাসচিব এরকম ইফতার করার জন্য জায়গা খুঁজতেছিলেন। এবং ইউনুস সাহেব এটা মনে করেছেন যে একে যদি নিয়ে আসা যায় তার ইয়ে দিয়ে তাহলে উনার কি লাভ হতে পারে। তো উনি ভাবছেন যে উনার জনগণের মধ্যে উনি জাতিসংঘ মহাসচিবকে নিয়ে আসছেন জনগণের মধ্যে সেই কারণে উনি জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানাচ্ছেন। জাতিসংঘ মহাসচিব দেখছেন যে উনি আর কোনো জায়গায় যেতে পারতেন না। না সিরিয়ায় যেতে পারে, না ইরাকে যেতে পারে, না কোথায় যেতে পারে এবং যারা শান্তিপূর্ণ মুসলিম দেশ আছে তারা কেউ তাকে আমন্ত্রণ জানায় না। কেন এত ১,০০,০০০ লোক জোগাড় করে ইফতার খাওয়ানো বা ইফতার পার্টিতে যোগ দেওয়া, জাতিসংঘ মহাসচিব এরকম কোনো প্রোগ্রামে তারা আগ্রহী না থাকায় ইনি প্রস্তাব দিয়ে কিন্তু আগ বাড়িয়ে তাকে আনছে। এটা একেবারে মানে আপনি নিশ্চিত থাকতে পারেন। এটা হলো আগ বাড়িয়ে আনা। আর উনার দরকার হলো যে উনি এরকম একটা জায়গা খুঁজে পাচ্ছিলেন না। বাংলাদেশ স্বতঃস্ফূর্তভাবে তাকে আমন্ত্রণ জানানোর সঙ্গে উনি রাজি হয়েছেন, উনি আসছেন। কিন্তু এই আসার পিছনে যখন উনারা এইসব পরিকল্পনা হয় তখন অন্য পক্ষও কিন্তু প্লে করে। সব পক্ষই প্লে করে। এখানে কিন্তু অনেক প্লে হয়েছে। অনেক প্লে হয়েছে। এই ইভেন্টটাকে ঘিরে অনেকগুলা প্লে হয়েছে। আরাকান আর্মি তার মতো করে প্লে করেছে। মায়ানমার তার মতো করে প্লে করেছে। ভারত তার মতো করে প্লে করেছে। চীন এখানে মূল প্লেটা করে। চীন কেন প্লেটা করেছে? চীন ওই যে তাদের পুরনো করিডোর করার, জাতিসংঘের একটা করিডোর করা, যে করিডোরের মাধ্যমে তারা চায় যে বাংলাদেশের ভেতর দিয়ে মানে চীন থেকে সরাসরি বা কোনো পথে না বাংলাদেশের ভেতর দিয়া আ আরাকান আর্মিকে কিভাবে হেল্প করা যায়। ইয়েটা কি? দুর্ভিক্ষ পরিস্থিতি। সেটা কিন্তু গত অক্টোবরের ব্যাপার। তখন একটা চালান এরকম করছে। আবার নতুন করে এটা উঠানো হইছে। যখন কিন্তু আরাকানে কোনো দুর্ভিক্ষ পরিস্থিতি নাই।
তখন কিন্তু এই প্রচারে তার মানে কি বিভিন্ন প্লেয়ার এই জিনিসটার সাথে জড়িত হয়ে গেছে। আমি সংক্ষেপে যদি আপনাকে বলি, চীন প্লেইড রিয়েলি ওয়েল। কারণ চীন এই আরাকান আর্মি কিন্তু চীনের অস্ত্র ব্যবহার করে, চীনের করে এখানে খুব ভালো প্লে করেছে। এখানে ইন্ডিয়া কোণঠাসা হয়েছে, কারণ ইন্ডিয়ারও কিন্তু ওখানে অনেক বড় স্বার্থ আছে। কিন্তু ইন্ডিয়া এখানে কোণঠাসা করতে পারছে চীন। চীন বাংলাদেশকে ব্যবহার করেছে এবং জাতিসংঘকে ব্যবহার করেছে। আর বাংলাদেশ সেটাতে ট্র্যাপে পা দিয়েছে। এটাও কিন্তু আরেকটা ডিল হয়ে গেছে, বুঝছেন? ট্র্যাপে পা দেওয়ার ডিল। সেইখানে ইউনূস সাহেবকে কেউ না কেউ বুদ্ধি দিয়েছে যে উনি যদি চাটগাঁয়া ভাষায় কথা হয়, তাহলে ওনার ভাব এবং মূর্তি ২ টা একসাথে হয়ে যাবে আবার, এবং শক্তিশালী ভাবমূর্তি হবে। এই ভাবমূর্তির বুদ্ধি উনি তো আর আসলে বেসিক্যালি যাই বলেন না কেন, এই ভদ্রলোক তো আর কূটনীতিবিদ নয়। এই ভদ্রলোক কোনো প্রশাসনিক কাজ করে নাই। এই ভদ্রলোক কোনো রাজনীতি করে নাই। এর ভিতরে আসলে ওই যে রাষ্ট্র চালানো, রাষ্ট্রের বুদ্ধি, রাষ্ট্র চালানো, রাষ্ট্র বিপদে না পড়ে, এই জিনিসগুলো তো উনি তো জানেন হলো গ্রামীণ ফোনকে কেমনে রক্ষা করবে, উনি জানে গ্রামীণ ব্যাংককে কেমনে রক্ষা করবে, উনি জানে গ্রামীণ ট্রাস্টকে কেমনে রক্ষা করবে, উনি বাংলাদেশ কেমনে রক্ষা পাবে এটা তো উনি এসব বোঝে নাই। না বুঝে ওনাকে দিয়ে এই বক্তৃতাটা দিয়ে বাংলাদেশকে একেবারে সিরিয়াস ট্র্যাপে ফালানো হইলো। চীনের সারা মানে পুরো চীনের প্লটটা সাকসেসফুল হলো যে এখন কি এই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য যে চাপ, এটা আস্তে আস্তে হবে। কারণ কি আপনি তো স্বীকার করে নিয়েছেন যে ওরা আপনার ভাষায় কথা বলে, ওরা তো চাটগেয়া। কারণ আপনি জানেন যে ওরা যখন যতবারই আমার বাংলাদেশ থেকে রিপ্যাট্রিয়েশন শব্দ, তখন মিয়ানমার কখনোই তাদেরকে রোহিঙ্গা বলে রেজিস্ট্রি করে নাই, করছে বাঙালি বলে। যে অভিযোগটা তারা করে, সেই অভিযোগের কাজটাই কিন্তু ইউনূস সাহেব করে দিয়েছেন। এটাই হলো ওনার ডিল মেকিং। আরেকটা ডিল উনি মেক করেছেন, যে ডিলে বাংলাদেশ ফাঁদে পড়েছে। যত ফাঁদ, নতুন ফাঁদ তৈরি হচ্ছে, নতুন ঝামেলা আসতেছে, দিন শেষে কি নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে? আমি মনে করি না। এটা আমার অ্যাসেসমেন্ট। যেভাবে উনি তালবাহানা করতেছেন, যেভাবে উনি কথাবার্তা বলছেন, আমি বাংলাদেশের ভেতরের পলিটিক্সের যেটা বুঝি, জামাত এটা চায় না, এবং জামাত সহ অন্যান্য দল যারা ক্ষমতায় যেতে চায় এখন, তাদের মধ্যে অনলি বিএনপি নির্বাচন চায়। আবার দেখেন বাংলাদেশ আওয়ামী লীগ, তারাও কিন্তু এখন নির্বাচন চায় না। কারণ তাদের এখন নির্বাচন করতে গেলে তাদের দুর্বলতা প্রকাশ পাবে। সো তারা এখন নির্বাচন চায় না। সো এখানে নির্বাচন না চাওয়ার সংখ্যার লোকের সংখ্যা বেশি বেড়ে গেছে। একমাত্র বিএনপি এখানে একা হয়ে গেছে। এখন বিএনপি যদি কোনোভাবে আওয়ামী লীগের সাথে কোনো না কোনো একটা মেকানিজমে না যায়, তাহলে বিএনপির ক্ষমতা যাওয়া বন্ধ হয়ে যাবে। সো ইলেকশন ডিলেইড হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইলেকশন যদি মোটামুটি কাজ একটু দ্রুত করতে হয়, তাহলে এটা আওয়ামী লীগকে এখন লাগবে। আওয়ামী লীগ এখন ডিসাইডিং ফ্যাক্টর হয়ে গেছে। দেখেন, যে আওয়ামী লীগ একেবারে আওয়ামী লীগকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হয়েছিল, সে আওয়ামী লীগ এখন বাংলাদেশের নির্বাচনের জন্য ডিসাইডিং ফ্যাক্টর এখন। এটা হলো আমার অ্যাসেসমেন্ট। এবং আমি পুরো সব অঙ্ক কষে দেখলাম যে এখানে বিএনপি কোনোভাবে, এককভাবে যদি বিএনপি এখন নির্বাচনে যায়, সে ধরেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে যায়, তাহলে বিএনপি জিতবে, বিএনপিটা মনে করছে। কিন্তু জামাত জানে যে তারা জিতবে না। সো জামাত এটা হইতে দিবে না। কিন্তু এখানে তো আর হইতে না দেওয়ার জন্য আর কোনো প্লেয়ার নাই। আওয়ামী লীগ তো নাই। সো জামাতের সাথে দলের সংখ্যাও যদি আপনি বিবেচনা করেন, বিএনপি হয়তো ৭ দল নিয়ে এক হবে, কিন্তু জামাতের পক্ষে এসে যাবে ২০ টা দল। ছোটখাটো দল, তারা ২০ টা প্ল্যাটফর্ম নিয়ে এসে বলবে না, আমরা এখন নির্বাচন চাই না। সো নির্বাচন কোনোভাবে ডিসেম্বরের মধ্যে হওয়া সম্ভব না, আনটিল বিএনপি এবং ডিসেম্বরের মোটেও হচ্ছে না আমার মনে হয়। যদি আগামী জুনের মধ্যেও হয়, আওয়ামী লীগকে লাগবে। বিএনপি কোনো না কোনোভাবে আওয়ামী লীগের সাথে চ্যানেলাইজ করে আওয়ামী লীগের সাথে কথা বলতে হবে, আওয়ামী লীগের সমর্থন নিতে হবে, যেটা ২০০৮-৯ হয়েছিল তাদের ঐক্য। ২০০৮-৯ ঐক্য হওয়ার কারণেই কিন্তু ২০০৯-তে ইলেকশনটা হয়েছে, নাহলে হতো না। পিওর অ্যান্ড সিম্পল। আওয়ামী লীগ বিএনপি যদি ঐক্য না হয় একটা ব্যাপারে, ইলেকশনের ব্যাপারে বাদ দেন তাদের বিচার, তার সব কিছু, কিন্তু নির্বাচনের ব্যাপারে যদি ওদের ঐক্য না হয়, নির্বাচন হচ্ছে না। এবং সেই তুরুপের তাসটাই খেলতেছে হলো ইউনূস সাহেব, ওনার টেনিওর লম্বা করার জন্য। আর এই তুরুপের তাসটাও খেলতেছে হলো জামাতরা। কারণ তারা আবার চাচ্ছে যত দেরি করা যায় তাদের লাভ, এবং জনগণের মধ্যে একটা হাইপ তৈরি করে ফেলছে, এবং জামাতই ক্ষমতায় আসতেছে, বিএনপি না। এটা কিন্তু অলমোস্ট বিভিন্ন জায়গায় কিন্তু জামাত ক্ষমতায় আসতেছে, এটা একটা প্রচার চলতেছে। তো তারা তো সময় চাইবে, এনসিপি সময় চাবে। তো এনসিপির রেজিস্ট্রেশন হয়নি এখন পর্যন্ত, নির্বাচন কমিশন রেজিস্ট্রেশন। এনসিপি 64টা জেলায় এখনো শাখা খুলতে পারে নাই, উপজেলায় শাখা খুলতে পারে নাই, অফিস খুলতে পারে নাই। যদি এগুলো না করে তারা নির্বাচন কমিশনে যায়, নির্বাচন করেছে, তাদেরকে নিবন্ধন দিতে পারবে না। নিবন্ধন না দিলে নির্বাচন হইতে পারবে না। তাহলে তার মানে কি ডিসেম্বরে কি ইলেকশন হচ্ছে? হচ্ছে না। একমাত্র হওয়া সম্ভব যদি বিএনপি আওয়ামী লীগকে সাথে নিয়ে, মানে গোপনে হোক আর সময় তাদের সমর্থন নিয়ে যদি মাঠের আন্দোলন গড়ে না তোলে।